ফের খবরের শিরোনামে সন্দেশখালী। নমস্কার, আমি অয়ন। জনতার দরবারে আপনাদের জানাই স্বাগত। জনতা, আমার সঙ্গে থাকে জনতা। এই জনতার দরবারে আমাদের ফরম্যাট অনুযায়ী জনতার দরবার থেকে জনতা প্রশ্ন করেন নেতাদের। আজকে কারা কারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। প্রথমে তৃণমূল কংগ্রেস মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, আইআইএসটির প্রাক্তন রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ। আমার সঙ্গে থাকবেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। সন্দেশখালী কেন ফের শিরোনামে? শনিবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে এক মহিলার অভিযোগ ছিল। সেই মহিলার ধর্ষণের অভিযোগকারী, তার পরিচয় গোপন রাখা হয়েছিল। কিন্তু এবার আরো এক মহিলা প্রকাশ্যে। সেই মহিলা এবার প্রকাশ্যেই অভিযোগ জানাচ্ছেন সাদা কাগজে ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগে সই করানো হয়েছিল। আর তা নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। দেখুন। সেটা আমি বুঝিনি। আর আমাকে বলছে কোনো কিছু না, তাড়াতাড়ি বলছে এটা সই করে দাও। আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে সে আমি রাজি হতাম। সেটাই আমাকে বোঝানো হয়নি। আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সন্দেশখালীর ভাইরাল ভিডিওয় অভিযোগকারী দাবি করেন ভুল বুঝিয়ে অভিযোগপত্রে সই করানো হয়। এবার প্রকাশ্যে সন্দেশখালীর আরো এক মহিলা, আরো এক অভিযোগকারী মিতা মাইতি। তার দাবি ধর্ষণের অভিযোগ ঠিক নয়, তার এরকম কোনো অভিযোগ ছিলই না, কিন্তু তাকে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করানো হয়। উনি অভিযোগ বলে যে আমি রান্না করে টাকা পাইনি। বলছে ঠিক আছে, খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। বলতে উনি সই করেছে। পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত। এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি। সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। হ্যাঁ, আমার শাশুড়ি আর আমি করে দিয়েছি। আমরা চাইছি যে আমরা কেসটা তুলে নেবো। আমাদের মধ্যে যেটা হয়নি আমরা সেটা ফালতু কোনো কেস নিয়ে আমরা লড়তে চাই না। তুলে নেবো যেটা আমাদের মধ্যে হয়নি। আমরা সেই কেসটা মিথ্যে কেস নিয়ে লড়বো কি করে? আমাদের সক্ষম নেই আমাদের লড়ার মতো। আমরা খেলে খাই। বিক্ষোভ, অবরোধ, গ্রেপ্তার। গত জানুয়ারি থেকে সন্দেশখালী তোলপাড়। সন্দেশখালীর শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। জমি দখল, হুমকি, মারধর থেকে শুরু করে নারী নির্যাতন। কি নেই সেই অভিযোগের তালিকায়? শেখ শাহজাহানকে গ্রেপ্তারও করে পুলিশ। তারপর গত সপ্তাহে সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে। ভাইরাল ভিডিওয় কয়েকজনকে দাবি করতে দেখা যায় যে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এবার প্রকাশ্যে আরো এক অভিযোগকারী। তিনি সরাসরি ক্যামেরার সামনে দাবি করেছেন তার বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ ছিলই না। ছিল কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ, কিন্তু ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগপত্রে সই করানো হয়। উনি অভিযোগ বলে যে আমি রান্না করে টাকা পাইনি। বলছে ঠিক আছে, খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। বলতে উনি সই করেছে। পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা সব সত্য সামনে আসবে। একদম সব সত্য সামনে আসবে অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে। নিউজ 18 বাংলা। আর এই ফরম্যাট অনুযায়ী জনতার দরবারে প্রথম প্রশ্ন আমার নয়, প্রথম প্রশ্ন জনতার। জনতার প্রশ্ন কার কার উদ্দেশ্যে? বিজেপি কেয়া ঘোষ। আমার প্রশ্ন বিজেপিকে। এখানে একজন মহিলা বলছেন তাকে ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগে সই করানো হয়েছিল, কি বলবেন? আর এটা কোনো ভাইরাল ভিডিও নয়, এটা সরাসরি তিনি ক্যামেরায় বলছেন। দেখুন, যিনি বলছেন কি পরিপ্রেক্ষিতে বলছেন, কেন বলছেন, তার কি পরিচয় আমার জানা নেই। আমি বরং 2-3টে ঘটনা বলি। এই যে ভাইরাল ভিডিওর কথা, যেটা নিউজ 18-এর তরফ থেকে বলা হলো যে সন্দেশখালীতে ভাইরাল ভিডিওর জন্য নাকি পাশা বদল হয়ে গেল, আমি এটার সঙ্গে সহমত নই। এই ভাইরাল ভিডিওটা যে একেবারেই প্ল্যান্টেড, ফেক, সেটা কয়েকটা জিনিস লক্ষ্য করলেই বোঝা যাবে। প্রথম, এই যে ইউটিউব যে ইউজার আইডিটা, হ্যান্ডেলটা উইলিয়াম বলে, 3 তারিখে তৈরি হয়েছে, 3রা মে। ভিডিওটা পাবলিশ হলো 4ঠা মে। এবং এই ভিডিওটাই যে উইলিয়াম, তার সাবস্ক্রাইবারে এমন কিছু বড় নয় যে সেই সাবস্ক্রাইবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন, যতই আঞ্চলিক দল হোক, একটা রাজনৈতিক দলের সেকেন্ড ইন কমান্ড তার চোখে পড়বে, তৃণমূলের চোখে পড়বে, তৃণমূলের কাউন্সিলরদের চোখে পড়বে এবং সেটা ভাইরাল হয়ে যাবে। বোঝাই যাচ্ছে এটা সাজানো ঘটনা, একটা স্টেজড নাটক। সন্দেশখালীর সেই মেয়েগুলো যারা জন আন্দোলন করেছিলেন
বা তৃণমূলের কথা ধার করে যদি বলতে হয়, শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা ধার করে বলতে জনবিস্ফোরণের করেছিলেন, সেটা কি মিথ্যে? এতগুলো মহিলা যারা রাস্তায় বেরিয়েছিলেন তারা কেউ বিজেপি নন, কেউ বলেননি। তারা বলেছেন আমরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়েছি, আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, যতটা সুযোগ পেয়েছেন। তারপরেও তাদের উপর যে অত্যাচার, তাদের উপর যে অনাচার হয়েছে, আমি আসছি, সেটা কিন্তু এটা বিজেপি করেনি, এটা মানুষের আন্দোলন ছিল। আজকে যিনি বলছেন এবং তিনি কি পরিপ্রেক্ষিতে বলছেন, কোন ভয়ে বলছেন, কোন বন্দুকের নলে বা কোন প্রলোভনের মুখে বলছেন, সেটা তো নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ। আমি তো অনুরোধ করব যারা এই বিষয়টা পুরো তদন্ত করছেন, অর্থাৎ তদন্তকারী সংস্থা সিবিআই, এনার কথা অত্যন্ত সহমর্মিতার সঙ্গে বিচার করে বলা হোক কেন, কি কারণে, কি পরিপ্রেক্ষিতে উনি এটা করছেন। মৃত্যুঞ্জয় পাল, ফেক ভিডিও তো বলাই হচ্ছে, ফেক ভিডিও কেন তাও একদম যুক্তি দিয়ে, ওনার যুক্তি দিয়ে বললেন, এবং তার সঙ্গে এখন বলছেন এটা বন্দুকের ভয়, টাকার লোভ। আমি যদি বিজেপির প্রতিনিধি কেয়াদির কথাটা, বক্তব্যটাকে মেনে নিই যে ফেক ভিডিও বা কেন এই চ্যানেল সাবস্ক্রাইবার কম 3 দিন আগে, তাহলে একটু কেয়াদিকে মনে করিয়ে দিই, কেয়াদি তখন হয়তো জার্নালিস্ট ছিলেন আমি যতদূর জানি। 2016 বিধানসভা নির্বাচনের আগে নারদা স্টিং অপারেশন হয়েছিল। সেই নারদা চ্যানেল, আপনি সমেত এইখানে যারা দর্শক আছে তাদের কাছে প্রশ্ন করতে চাই, 2016-এ নারদা স্টিং অপারেশন, যেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আজকের, যাকে টাকা ওই কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছিল, তখন কি অয়নদা আপনি জানতেন সামনে আসার আগে, বিজেপির পার্টি অফিস থেকে এই ভিডিওটা সামনে আসার আগে নারদা বলে কোনো চ্যানেল আছে বা ইউটিউব চ্যানেল আছে বা কেয়াদি কি জানতো? তা প্রথম কথা হলো এই ফেক কথাগুলো বলে লাভ নেই। এই ধরনের স্টিং অপারেশন আসার পরে সারা পৃথিবীতে তারা এরকম ভাবে চ্যানেল করে, এরকম ভাবেই পাবলিশ করে, এরকম ভাবে আসে, এরকম অজস্র উদাহরণ আছে। আমি একটা শুধু দিলাম নারদা, যেটা বিজেপি পার্টি অফিস থেকে। আর আজকেরটা বলছে বন্দুক দিয়ে প্রলোভন দেখিয়ে। প্রথম কথা হলো দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী থেকে বিজেপির প্রত্যেকটি নেতাকে এই জনগণের কাছে, বাংলার কাছে ক্ষমা চাইতে হবে। কারণ 3 মাস ধরে তারা যেইভাবে তৃণমূল বিরোধী হতে হতে কখন বাংলা বিরোধী হয়ে গেছে, বাংলার মহিলা বিরোধী হয়ে গেছে, তারা বুঝতে পারেননি। আজকে মহিলাদের সম্মানহানি করে এইভাবে, আমরা বারবার বলছিলাম কেয়াদি কলকাতার রাজনীতি করতে পারে, কিন্তু একটা কথা বলিনি, বিকাশ সিংহ ওখানকার যে বিজেপি নেতা, যে যে আছেন ওখানে, তিনি এতদিন ধরে দেখলেন, জানলেন না, ওখানে রাতের বেলায় গেল, আর সমীপবাবুকে জানালেন না। উত্তর নেব, কিন্তু বিজেপির কাছে প্রশ্ন ছিল বা তৃণমূলের কাছে প্রশ্ন আছে। হ্যাঁ, আমার প্রশ্ন তৃণমূলকে, ভিডিও ভাইরাল হবার পর কি আপনারা একে একে বাকিদেরকে প্রকাশ্যে আনছেন? প্রথমত হচ্ছে প্রকাশ্যে আনার ব্যাপার নেই। তৃণমূল সরাসরি আমরা প্রথম দিন থেকে বলেছিলাম, যখন ঘটনাটা আসে 5 জানুয়ারির পর থেকে, যদি 6-7 দিন পর থেকেই দলীয়ভাবে আমাদের তদন্তের মাধ্যমে আমরা দেখেছিলাম ওখানে কিছু জমি সংক্রান্ত অভিযোগ আছে, নিশ্চিতভাবে আছে, এবং দল ব্যবস্থা নিয়েছিল। প্রথম পরিষ্কার প্রশ্ন উত্তর হচ্ছে এই মহিলাকে প্রকাশ্যে আপনারা এনেছেন না, কিনা? আমরা কেন আনবো? মহিলা সামনে নিজের মুখ ঢেকে, এখন করোনা চলে গেছে, তুমিও যেমন মাস্ক পরে নেই, ওই মহিলাও কিন্তু মাস্ক ছাড়া সামনে এসে মিডিয়াতে বলছে। তাই এটাকে বুঝতে হবে যে আমরা আনার কি আছে, কারণ পরিচয় ঢেকে এখানে অভিযোগ আসছে না। পরিচয় সামনে আছে, ব্রেক আছে, ব্রেকগুলো নেব, কিন্তু তার আগে আমি কেয়া অবশ্যই তোমার প্রশ্ন নেব, কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিতে হবে। জনতার দরবারে এই সাজানো ঘটনা, ফেক ভিডিও, সন্দেশখালী আবার শিরোনামে এইভাবেই আসছে। আরো যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। আরো কে এর পেছনে, কারা করিয়েছে, অভিযোগ দায়ের করালো কারা, এইটাও সামনে আনবো। একটা ছোট্ট জনতার দরবারে প্রশ্ন রেখে গিয়েছিলাম, কারা অভিযোগ করাচ্ছে? এই যে ধর্ষণের অভিযোগ করানো হচ্ছে বলে অভিযোগ করছেন মহিলারা, কারা অভিযোগ করাচ্ছে? উঠে এলো পিয়ালি দাস নামে এক বিজেপি নেত্রীর নামে নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। দেখুন, গঙ্গাধর কয়ালের পর মিতা মাইতি, সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে ফের নয়া বিতর্ক। প্রথমে ভিডিও দেখিয়ে তৃণমূল দাবি করে সন্দেশখালীর ধর্ষণের অভিযোগ সাজানো, এবার সন্দেশখালীর আরো এক অভিযোগকারীরও একই সুরে দাবি, কিন্তু কে করালো মিথ্যে অভিযোগ? শাশুড়ি একা বাড়িতে ছিল, শাশুড়িকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস, পিয়ালি দাস, ও ডেকে নিয়ে যায় যে একটু থানায় যেতে হবে সবাই মিলে, ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে, চলুন বলতে উনি যায়। পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম সাদা কাগজে কি সই টই করে নিয়েছে, তা কী ব্যাপার? বলছে যে কোনো ব্যাপার না, ভয়ের কোনো কারণ নেই, এমনি অভিযোগ ছিল তাই সই করেছে।
তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। পরে কি জানলেন? পরে জানতে পারলাম, 1 সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে। কে এই মাম্পি ওরফে পিয়ালি দাস? কেনই বা তিনি থানায় নিয়ে গিয়ে মিথ্যে অভিযোগ করালেন বলে দাবি করছেন মিতা? মহিলা কমিশনার আসার পরে গ্রামের মায়েরা আমাকে ফোন করে ডেকে পাঠান। তার রেকর্ড আমার কল চেক করলে 19শে ফেব্রুয়ারিতে পাওয়া যাবে। রেখা শর্মাজি ম্যাডাম এসেছিলেন, উনি হিন্দি ভাষী, তো গ্রামের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা তারা বুঝতে অসুবিধা হচ্ছে, সেই হিসাবে আমাকে ডাকা হয়েছিল। গ্রামের মায়েরা ডেকেছিল। হ্যাঁ, তাই গেছিলাম। দেখুন, অভিযোগটা তো কোথাও কারোর বাড়িতে বা কোথাও তো হয়নি, অভিযোগটা হচ্ছে প্রশাসনের ঘরে, থানার ভিতরে। সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, সেটা বের করলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। পিয়ালি দাস সন্দেশখালী আন্দোলনের সঙ্গে শুরু থেকে যুক্ত, বিজেপি করেন। আন্দোলনটা যখন হয়েছিল কোনো পার্টি ছিল না, বিরোধী পার্টি কিছু ছিল না। এখানে নারী নির্যাতনের বহু হয়েছে। এই সময় বিরোধী দলনেতা শুভেন্দু দা এসেছিলেন, আসার পরে ওনার সাহায্য বলতে কি ওনারা সাহস দিয়েছিলেন আমাদের, তারপর থেকে আমরা বিজেপি করছি। মিতা মাইতির দাবি, অভিযোগ তুলে নেওয়ার কথা বললে তাকে হুমকি দেন পিয়ালি। গেছিলাম পিয়ালি দাসের কাছে, বলছিলাম যে এরকম কেস টেস করেছে, কেন কেস টেস কিভাবে তোলা যাবে, তুমি একটু চেষ্টা করো। বলছে এখান থেকে বেরিয়ে যাও, তোমাদের কোনো ভিত নেই, এরপরে কোনো ঘর টর কোনো সুবিধা আছে তোমাদের দেবো না। আমার যদি ক্ষমতা থাকবে নেতা মন্ত্রী হয়ে দেওয়া, তাহলে আমি তো কোনো পদে নেই, আমার তো কোনো পাওয়ার নেই, তাহলে আমি কি করে কারুর মানে কিছু পরিকল্পনা আটকাবো, কারুর যে সে একটা সরকারি সুযোগ সুবিধা আমি কি করে আটকাবো? আমার হাতে তো কিছু নেই। উনি হচ্ছেন টিএমসির বুথ সভাপতির ওয়াইফ, যিনি এই অভিযোগটা করছেন। আমফান, বুলবুল এইসবের টাকা তো ওরা খেয়েছেন, গরিব মানুষ আত্মসাৎ করছে গরিব মানুষের টাকা পয়সা নিয়ে। তারপরে ওরা এখনো চায়, কদিন আগেই শিবু উত্তম ওদের মেরে বেডসই করে দিয়েছে বলে উনি বুথ সভাপতি টিএমসির, তখন ওনার মুখ ফোটেনি। যেই শিবু উত্তম জেলে গেছে, এখন বেরিয়ে বলছেন যে এইসব অভিযোগগুলো করছে। বুথ সভাপতি হয়েও দুতলা বিল্ডিং পিডব্লিউর উপরে ঘর করে পাকা বাড়ি করে বসে আছেন। এর বিষয়ে আইনি ব্যবস্থা, আমি যদি দোষী হই আইনি ব্যবস্থা নিই, আর আমি যদি দোষী না হই তাহলে এর একটা বিহিত আমি হাইকোর্টে গিয়ে করব, মানহানির কেস করব। বিজেপি যতই বলুন না ফেক করা হবে না, কারণ সাধারণ মানুষ জেনে গেছে যে এটা সত্য ঘটনা। মহিলা কমিশনের থেকে এসে যারা দিল্লি থেকে যারা 2 মহিলাকে সই করিয়ে নিয়েছে সাদা কাগজে, এরাও পরিকল্পিতভাবে এরা করিয়েছে এবং তাকে দিয়ে একটা ধর্ষণের মামলা শুরু করার চেষ্টা করেছে। সন্দেশখালী পরিবর্তন হয়ে গেছে। যারা আন্দোলন করেছিল প্রথমে, তারা নিজেরাই বলেছে আমরা কোনো দল টল না, এই সমস্ত ঘটনা ঘটছে, তারা নিজেরাই একসময় স্বীকারোক্তি দিয়েছে। আর এই কিছু কিছু মানুষ যাদেরকে আর যেভাবেই হোক ভয় দেখিয়ে হোক প্রলোভনের দ্বারা তাদের দিয়ে এই সমস্ত সন্দেশখালীর যারা প্রকৃত আন্দোলনকারী, যারা এখনো আন্দোলনের সাথে আছে, রেখা পাত্রের সঙ্গে আছে, তাদের বিরোধিতা করাচ্ছে। মানুষ এতটুকু তাতে বিচলিত হয়নি, বিশ্বাস করে। নিউজ 18 বাংলা। সব দেখলাম আমরা। এবার কেয়া ব্রেকের আগে একটা প্রশ্ন আছে বলেছিলেন। প্রশ্ন অনেকগুলোই আছে, আমি খুব সংক্ষিপ্ত রাখছি প্রশ্নগুলো। সন্দেশখালীর এতগুলো মহিলা, আপনারা দিনের পর দিন কভারেজ করিয়েছেন, মানুষকে ওখানে রিপোর্টার পাঠিয়েছেন, যে মহিলাদের যে জাগরণ, মহিলারা যে অভিযোগ করেছে আমাদের গত 1 দশক ধরে আমাদের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে পিঠে বানানোর নাম করে, সব মিথ্যে। 164 যে মহিলা, অর্থাৎ গোপন জবানবন্দি যে মহিলা দিয়েছিলেন নয়নদা, সেই মহিলার বাড়ি তৃণমূল এসে পরে ভাঙচুর করা হয়েছিল। এটা আপনারা, এই ভদ্র মহিলাও গোপন জবানবন্দি দিয়েছিলেন। এক সেকেন্ড। তৃতীয় হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশে কিন্তু এই ধর্ষণের অভিযোগ, বেশ কয়েকটা ধর্ষণ অভিযোগ তাদের থানায় দায়ের করা হয়েছে। তাহলে ঘটনাগুলো সব মিথ্যে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, কেন সন্দেশখালীর ঘটনা নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও যাওয়ার সময় পেলেন না গত 5 মাস ধরে, এখন সেটাকে ডাউন প্লে করিয়ে ওই মহিলাদের অত্যাচার নির্যাতন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপক আক্রমণ করছেন এখন বিজেপিকে। একটু মাইক্রোফোনটা নেবেন প্লিজ। আমি বিমানদার কাছে আসছি। বিমানদা, ফেক না আসল, এর মধ্যে কোনটা কি আপনি বিচার করবেন? দ্বিতীয় হচ্ছে, সত্যি তো বিকাশ সিং তিনি একজন বিজেপি নেতা, হয়তো তার অত ক্ষমতা ছিল না, কিন্তু নিরাপদ সর্দার তিনি তো বিধায়ক ছিলেন। এত যদি অত্যাচার হয়ে থাকে, আগে অভিযোগ করলেন না কেন? না, প্রথম কথা হচ্ছে অভিযোগ যে আগে করেছেন সেটা তো বিধানসভাতেই রেকর্ডেড আছে যে ওখানে অভিযোগ হয়েছিল। আর অভিযোগের ওপরেই যদি এত সরগরম হয়ে থাকে, তাহলে উনি যখন অভিযোগটা এনেছিলেন
তখন তাহলে সবাই চুপ ছিল কেন, বিশেষ করে যারা ক্ষমতায় ছিল? তার মানে অভিযোগ যখন উনি করেছেন, ওখানে ভয়ঙ্কর ঘটনা ঘটছেন, বিধানসভায় যেটা রেকর্ডের তার কোনো গুরুত্ব পেল না। প্রথম হচ্ছে আমার কাছে এটা পয়েন্ট। আসছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে দেখুন, সন্দেশকালীর ঘটনাটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা না, কিন্তু ঘটনাটা বেরোচ্ছিল না, মানুষ ক্ষুব্ধ হয়েছে, এবং ক্ষুব্ধ হয়েছে তারপরে বোঝা গেছে যখন শেখ শাহজাহান যখন ধরা পড়লেন, তারপরে এমন কিছু তথ্য বেরিয়ে এসছে যার জন্য যারা ক্ষমতায় রয়েছে তৃণমূল, তারা গিয়ে স্বীকার করেছে আমাদের ভুল হয়েছে। তাহলে কিসের ভিত্তিতে স্বীকার করলেন ভুল হয়েছে? আচ্ছা, আর তৃতীয়ত হ্যাঁ আমি একটা জিনিস বলবো, হ্যাঁ যে দেখুন এই যে এতগুলো ইয়াং ছেলে বসে আছে, আপনাকে বসে জনতার দরবার করতে হচ্ছে সামনে নির্বাচনে, যে এদের মধ্যে এই জনগণের মধ্যে কত লোক বেকার সেটা নিয়ে নেয়, তীব্র নারীদের প্রতি কতটা বঞ্চনা হচ্ছে সেটা নিয়ে না। আমার তো অনেক সময় মনে হচ্ছে এটাও এক ধরনের বাইনারি, যেটা না, এখানেও তো নারী নির্যাতন আছে, এখানেও তো জমি দখল আছে, এখানেও তো ভেড়ি দখল আছে, সেইগুলো ভুলে যাচ্ছে। সেগুলো গরিব মানুষ। জমি যে দখল হয়েছে সেটা একদম প্রতিষ্ঠিত, কারণ কি এরাই সরকারি গিয়ে আবার জমি ফেরত দিয়েছে। তার মানে অত্যাচারের যে কটা ছবি ফুটে এসেছিল, তার মানে অনেকগুলোই স্বীকার করে নিয়েছে অত্যাচারটা হয়েছে। এখন তো আমার দেখে মনে হচ্ছে, আমি আসছি, সুমন রায়চৌধুরী বাকি আছে এখনো, বিজেপির কাছে প্রশ্ন আছে, আমি যাবো জনতার কাছে। সুমনদা, বিষয়টা হচ্ছে যে এখানে নারী নির্যাতন, জমি দখলের অভিযোগ, ভেড়ি বানানোর অভিযোগ, এই সবই তো আছে। শাহজাহান তাও বলে যাচ্ছেন সব সত্য সামনে আসবে এই সব দেখে। আগে শাহজাহান জেল থেকে বেরোক, তারপর তো সত্য সামনে আসবে। বিষয়টা হচ্ছে এই যে ভিডিওটা 4 তারিখ যেটা একটা রিলিজড হয়েছিল, আজকে আবার যেটা নিয়ে আপনারা আলোচনা করছেন, এটা ভিডিও নয়, এটা ঘটনা এটা মানে এটা না, আমি মনে করি এটা টেলার্ড, ঠিক আছে। বিষয়টা হচ্ছে আমাদের প্রতিদিন সন্ধেবেলা বিভিন্ন টিভি প্যানেলে বসে, যেটা দাদা একটু আগে বলছিলেন, কেন শাহজাহান নামক ক্যারেক্টারদের নিয়ে আর ধর্ষণ, পাচার আর চুরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আলোচনা করতে হবে? কেন বেকারত্ব নিয়ে, শিক্ষানীতি নিয়ে, আগামী দিনে মানুষ কিভাবে এগোবে, আগামী প্রজন্ম কিভাবে এগোবে, কেন আমরা আলোচনা করতে পারছি না? কেন? অবশ্যই ইস্যু। আমার বক্তব্য হচ্ছে সততার প্রতীক বাংলা এই মেয়েকেই চায়, বাংলার গর্ব মমতা, যে এসব ট্যাগলাইন ইউজ করে রাজনীতি করে বাংলার মানুষকে বিপদগামী করেছে, তার রাজত্বে সন্দেশখালী ঘটবে কেন? তার রাজত্বে সন্দেশখালী ঘটবে কেন? আর সন্দেশখালী একটা ইনস্ট্যান্স, আরো আগামী দিনে অনেক সন্দেশখালী খুঁজে পাওয়া যাবে। ওকে, এবার বিজেপির কাছে প্রশ্ন আসবো, বিজেপির কাছে একটা প্রশ্ন আছে, সেটা নিয়ে তারপরে তোমার কাছে আসছি। বলুন। আমার প্রশ্ন বিজেপিকে, যে সন্দেশখালী ইস্যু নিয়েই আপনারা ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছিলেন, সেই সন্দেশখালী ইস্যু এখন আপনাদের বিরুদ্ধে যাচ্ছে না তো? প্রথম কথা বলি, সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই। সন্দেশখালী যে ইস্যুটা, এটা রাজ্যের মহিলাদের ইস্যু। এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি সারা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। উল্টে তার বার্তা দেওয়া উচিত ছিল যে আমি দাঁড়াচ্ছি তোমাদের পাশে। সেটা না করে তিনি দাঁড়ালেন কার পাশে? বিধানসভার ফ্লোরে, কক্ষে দাঁড়িয়ে উনি শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন। সেদিনই তিনি তো তারটা বেঁধে দিয়েছিলেন, তিনি বলেছেন এগুলো সব টার্গেট করা হচ্ছে, এবং ঠিক তিনি যেই চিত্রনাট্যটা রচনা করেছেন সেই চিত্রনাট্যের মতো হচ্ছে। জবাবটা নেব, নিয়ে ব্রেকে যাওয়ার সময় হয়ে গেছে আমার, প্লিজ। ভারতীয় জনতা পার্টি এই সময় ইস্যু লাগে না। ভারতীয় জনতা পার্টির ইস্যু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 10 বছরে সকালবেলা বলে দিল, এবার মৃত্যুঞ্জয় বলার আছে না, তোমরা বলার আছে না, ওভারল্যাপ নয়, মৃত্যুঞ্জয় কংগ্রেস শূন্য হয়ে গেছে, তবু নির্লজ্জের না, এখন কংগ্রেস শূন্য না, কংগ্রেস মানুষকে বিচার করার সময় নয়। সুমনদা প্লিজ, অনেক অভিযোগ করেছেন আপনারা। আমার বক্তব্য হলো যে কারা বলছেন এই মহিলাদের সম্মানের কথা? যেই দেশের প্রধানমন্ত্রী মণিপুরের ঘটনার জন্য মুখ খোলে না, যেই দেশের প্রধানমন্ত্রী সাক্ষী মালিক, আপনার বেলা বলিনি, সাক্ষী মালিক, মিথ্যে কথা হলে পরে বলবে, মিথ্যে হলে পরে বলবে, যদি মিথ্যে হয় তাহলে পরে বলবে। ওকে, না ঠিক আছে, প্লিজ অ্যালাউ করার বিষয় আমার, আপনি বলবেন। মিথ্যে বললে আপনি বলবেন। প্রথম লাইন থেকে বলা এই সব কেন কান্নাকাটি করছো? বলছি কিন্তু বলতে দাও। হাওয়াই চটিও
প্লিজ বলতে দাও প্লিজ। প্রত্যেকে কংগ্রেস বলুক বিজেপি বলুক প্রথম লাইন থেকে বলবো। শুরু করুন, আমি একটা কথা বিমান দা, বলি প্লিজ আসছি। যে সাক্ষী মালিক আমাদের দেশের যারা সোনার মেয়ে তারা যাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করছে তাকে কিন্তু পাশে এটা নিয়ে তো সাফাই হতে পারে সংসদে কি? থাকছে। অনেকে বলছেন তাদের- এটা কি সাফাই হতে পারে? সাফাই নয়, প্লিজ, সাফাই নয়, প্লিজ। সাফাই নয়। আমি এরা- প্রশ্ন করছি। আমি বলছি এদের মুখে এদের আমরা বারবার বলছি প্লিজ। সন্দেশখালী আজকে দিনের আলোর আমরা মতো আসবো, পরিষ্কার আসবো। সাজানো ঘটনা। আসবো। মৃত্যুঞ্জয়ের কাছে সন্দেশখালী আসবো। সাজানো ঘটনা, এটা পরিষ্কার। এই বিজেপি সাজিয়েছে এই সন্দেশখালী, এটা তো পরিষ্কার। আজকে বিজেপি কংগ্রেস সিপিএম মিলিয়ে সাজিয়েছে। নিরাপদ সত্তার উনি বললেন বিধানসভায়, ওকে, বিধানসভায় আসবো, নাকি আছে আসবো। রেকর্ড। বারবার তৃণমূলের দিকে অভিযোগ। আমি আসছি, প্লিজ, একসঙ্গে নয়। একসঙ্গে নয়। সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম কি করছিল? নিরাপদ সত্তায় সুজন চক্রবর্তী রোজ সাংবাদিক সম্মেলন করে। আমরা নিরাপদ আসবো, সত্তাকে নিয়ে বলেনি। আমরা আসবো। এই রাজনৈতিক তর্ক বিতর্ক চলবে, কারণ সন্দেশখালী একটা ইস্যু। সন্দেশখালী নিয়ে আক্রমণ, পাল্টা আক্রমণ করছে তৃণমূল বিজেপি। আসবো একটা ছোট্ট ব্রেকের পরে জনতার দরবারে। সাধারণ পাইপে লেড থাকে মানে স্বাস্থ্যের ক্ষতির ভয়। আনুন স্কিপা পাইপস, এটা 100% লেড ফ্রি মানে স্বাস্থ্যের জন্য সেফ। স্কিপা পাইপস, ইন্ডিয়াস সেফেস্ট পাইপস। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। ওরে কাকা পাবে, পল্টু পাবে, মামাও পাবে ঢের। এমন ঝাঁজ যে বলবো। সত্যি মিসেস চ্যাটার্জি, এই ঝাঁজ এত দূর? হাউ? নতুন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল, সাধারণ সর্ষের তেলের থেকে 50% বেশি ঝাঁজ। এমন ঝাঁজ যে পাড়া পাবে ঢের। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং কাচ্চি ঘানি সর্ষের তেল। অক্ষয় তৃতীয়া উপলক্ষে অঞ্জলিতে সোনা ও হীরের গয়নার মজুরিতে ব্যাপক ছাড়, এছাড়াও আরো আকর্ষণীয় অফার ও লাকি ড্রতে অক্ষয় ডালা জেতার সুযোগ। অফার চলবে 12 মে পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। সাধারণ পাইপে লেড থাকে মানে স্বাস্থ্যের ক্ষতির ভয়। আনুন স্কিপা পাইপস, এটা 100% লেড ফ্রি মানে স্বাস্থ্যের জন্য সেফ। স্কিপা পাইপস, ইন্ডিয়াস সেফেস্ট পাইপস। দীপা আর শুভঙ্কর দুজনেই পছন্দ করে চাউমিন উইথ পাপড়। আর আজ বেঙ্গলি ম্যাট্রিমনির ইন্টারেস্ট ম্যাচিং ফিচার থেকে এদের জুটি একেবারে ফাটাফাটি। তাহলে বেঙ্গলি ম্যাট্রিমনি অ্যাপে আসুন, ইন্টারেস্ট অনুযায়ী সম্পর্ক তৈরি করুন। বাবা ডিলাল। থ্রোট পাইপ স্কিপার। প্রবলেম থ্রোট পাইপে না, সাধারণ পাইপেও হতে পারে। কিন্তু স্কিপার সাধারণ পাইপে লেড থাকে মানে স্বাস্থ্যের ক্ষতির ভয়। আনুন স্কিপা পাইপস, এটা 100% লেড ফ্রি মানে স্বাস্থ্যের জন্য সেফ। স্কিপা পাইপস, ইন্ডিয়াস সেফেস্ট পাইপস। আজ আমার ভোটেই গত 10 বছরে 100রও বেশি শহরে বন্দে ভারত ট্রেন ছুটছে। এবার আমার ভোটেই বন্দে ভারত স্লিপার ট্রেন, নবভারত ট্রেন, বুলেট ট্রেনও চালু হবে। আর এটাই হলো মোদির গ্যারান্টি। আর আমার গ্যারান্টি, ফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। জনতার দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়, কিছুক্ষণ আগে বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন এই সন্দেশখালী ইস্যুকে নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন। পরপর দুজনের আগে বক্তব্য দেখাই। সন্দেশখালী দেখলেন তো, আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে। আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো, এটা হতে পারে না। টাকা পয়সা চলে গেলে ফিরিয়ে আনা যায়, কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না। প্ল্যান করে করেছে। আরে নাটুরে গুরু নাটুদা, মধুবিদু দুই ভাই ভোটের প্রচার করে, তাই মিথ্যে ছাড়া গতি নাই, বিদায় দেবার পালা এলো তাই। বিজেপির তো দুটো এজেন্ডা ছিল বাংলায় ইলেকশন লড়তে, এক হচ্ছে সন্দেশখালী আর দুই হচ্ছে এসএসসি। সন্দেশখালীর সত্য সামনে চলে এসছে।
বিজেপি যাকে প্রার্থী করেছে সেই রেখা পাত্র বিজেপির মণ্ডল সভাপতির কথায় 2000 টাকা নিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করেছে। আর পরশুদিন কৃষ্ণনগরে রোড শো করেন অমিত শাহ, সেখানেও সন্দেশখালি নিয়ে অমিত শাহর আক্রমণ দেখুন। एक सवाल संदेश खाली को लेकर के उठा रहे विरोधी, अब ये कह रहे हैं कि नहीं वो तो एक वीडियो वायरल कर रहे हैं कि ये तो सजाई हुई घटना है। देखिए, ममता बनर्जी स्वयं स्पष्ट कर दे बंगाल की जनता के सामने शोषण हुआ है या नहीं हुआ। हाईकोर्ट ने जिसका संज्ञान लिया, आपका नेता शोषण कर रहा था क्योंकि वो माइनॉरिटी से, आप चुप रही। एक महिला मुख्यमंत्री, महिलाओं पर इतने सारे अत्याचार सिर्फ वोट बैंक की राजनीति के लिए होने दे, इससे बड़ी शर्म की कोई बात नहीं है। জনতার দিক থেকে একটা অনুরোধ আছে প্রত্যেকের দিকে যে যখন যারা বলবেন তারা অভিযোগ করবেন, সবই করবেন, কিন্তু শুনতে চাইছেন তারা সবার বক্তব্য। এতক্ষণ ধরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমি মৃত্যুঞ্জয়কে বলবো একটু তার উত্তর দিতে। আমার বক্তব্য হলো যে এই অভিযোগটা যে আপনারা যে বলছেন ভিডিও ফুটেজ, সেটা তো তৃণমূল কংগ্রেস প্রকাশ করেনি তাদের হ্যান্ডেল থেকে। আগে একটা যে কোনো হ্যান্ডেল থেকে প্রকাশ হয়েছে, সামনে এসছে, আমরা সেটাকে সমাজ মাধ্যমে তুলে ধরেছি, সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছি। আর অভিযোগটা করছে কে? গঙ্গাধর কয়াল। সে তৃণমূল কংগ্রেস করে না, সে কি করে? সন্দেশখালী 2 এর মণ্ডল সভাপতি। তাহলে যদি একজন সন্দেশখালী 2 এর মণ্ডল সভাপতি বলেন যে 2000 টাকা দিয়ে আমরা করেছি, শুভেন্দু অধিকারী টাকা দিয়েছে, মোবাইল দিয়েছে, বলেছে যে ওখানে যদি এদের জেলে না ঢোকানো যায় তাহলে সন্দেশখালীতে ভোটে দাঁড়ানো যাবে না, লড়তে পারবে না, কিছু করা যাবে না। তাহলে যদি একটা অভিযোগ সামনে আনে, আর কারা নারীর সম্মানের কথা বলছেন? 15ই আগস্ট দেশের প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে নারী সম্মানের কথা বলে, আর সেই 15ই আগস্ট বিলকিস বানু দর্শনকারীদের মালা দিয়ে মিষ্টিমুখ করানো হয়। আচ্ছা, এদের মুখে নারী সম্মানের কথা শুনবো না। এই যে সন্দেশখালীর ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটাকে নাকি কনভার্ট করা যাবে না যদি শাহজাহান বা শিবু উত্তমকে জেলে না ঢোকানো যায়। একটা ফেক ভিডিওর আমি কেন মন্তব্য করব? যে ভিডিওটা তৃণমূলের দ্বারা বাই অফ এবং ফর তৃণমূল তৈরি করা হয়েছে, সেই ভিডিও নিয়ে আমি মন্তব্য করব না। যে গঙ্গাধর কয়ালটা বলেছেন কিনা আদৌ সেটা প্রমাণ করতে হবে তৃণমূলকে। আপনারা প্রমাণ করুন প্লিজ প্লিজ। না ওনার বেলা, আমার বেলা তো উনি বলেছেন। না আমি তারপরে এলাও করিনি, উনি কিন্তু চুপ করেছিলেন। মৃত্যুঞ্জয় প্লিজ, না উনি বলেননি, তোমাকে বলতে দিয়েছি। হ্যাঁ, কেয়া। দ্বিতীয় কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি এই জন আন্দোলনটা ইনিশিয়েট করেনি, ইনিশিয়েট করেছে সেখানকার মায়েরা, বোনেরা, তারা তাদের উপর অত্যাচার যেটা হয়েছে সেটার বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন মা মাটি মানুষের প্রতিনিধি, তিনি সুপ্রিমো, তিনি একবারও বলেননি। তিনি কেন একটা বারের জন্য? তিনি ত্রিকালজ্ঞ, তিনি ভবিষ্যৎ দ্রষ্টা, তিনি জানতেন এগুলো। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে একদম প্রত্যন্ত গ্রামেও যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে, ধর্ষণ তো দূরের কথা, শ্লীলতাহানি হলে সেইটা সামনে চলে আসবে। আমি আসছি, আমি বিমানদের কাছে আসছি। শ্রমিক ভট্টাচার্য কি করছিল? অপদার্থ শ্রমিক ভট্টাচার্য রোজ রাতের বেলায়, রোজ বিকেল বেলায় নিয়ম করে সাংবাদিক সম্মেলন করে। একবারও বলতে পারেনি বিকাশ সিংহ কি নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? না স্টুডিওতে আছি, আমার সন্দেহ হচ্ছে। প্লিজ আর বিকাশ সিংহ মানে বিমানদের সুযোগ দিতে হবে। ওকে বিকাশ সিংহ কি করছিল? প্লিজ বিকাশ সিংহ কি করছিল? আমি নেব, আমি আর সুযোগ দেব। আপনারা তো সাজানো ঘটনা, আপনারা হয়ে গেল। এই বিজেপি নামক দলটা কুলদীপ সিং দর্শনকারী সমর্থনে মিছিল বার করে, বড় বড় কথা। শুধু নারী নির্যাতন, শুধু মহিলাদের সম্মান, নাকি রাজনীতি হচ্ছে? এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য। আপনি যদি দেখেন, স্টেজে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তুই তোকারি বলতে পারেন, এরকম জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে। দুর্ভাগ্যজনক, প্লিজ বলতে দিন আমাকে। সেকেন্ড হচ্ছে, আমরা দুজনে মিলে কি আলোচনা, দুদিকে কি আলোচনা হচ্ছে নিজেদের মধ্যে। আমরা কি এখানে এসে অসভ্যতামি করব আর নতুন জেনারেশনকে অসভ্যতামি করব? যে অসভ্যতামি দু দলই করছে, একদিকে মণিপুর, একদিকে সন্দেশখালী। আমি বলছি তা নয়, সবাই না, প্লিজ বলবেন না, বলার শো হবে না। আপনি এই ইয়াং জেনারেশনের একটা সিঙ্গুরকে তছনছ করে কথা বলছেন, একটা সিঙ্গুরকে তছনছ করে। অনিল বসু কে ছিল? একটা অনিল বসু কে ছিল? একটা অনিল বসু কে ছিল? উত্তর দিন, প্লিজ। উত্তর দিন। যে ভাষায় আপনার সোশ্যাল মিডিয়া ছিল না বলে কথা বলেছে,
এটা ভদ্রলোকের ভাষা না। এখন রাজনীতি কোন পর্যায়ে চলে গেছে আমি বলছি, আবার বক্সিং এর রিডিং এ আছি কিনা আমি, আমাকে সামলাতে হচ্ছে ঝগড়া, বিতর্ক, গলার জোর, কিন্তু আমাকে প্রশ্ন কি করব তা প্ল্যান করতে পারছি না। এবার একটু অন্য প্রসঙ্গে যাই প্লিজ। তোমাকে বলার সুযোগ দেওয়া হয়েছে, কেয়াকে বলার সুযোগ দেওয়া হয়েছে, বিমানদাকে বলার সুযোগ দিতে হবে। আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি। না না, আজকে বলছে তো ইলেকট্রনিক্স কম্পিউটার জানেন না কেউ, এই পুরো রাজারহাট কিংবা সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স কখন হয়েছিল? হলদিয়া কমপ্লেক্স আসছে কেন? আসছে এই কারণে উনি বলছেন বলে যে পশ্চিমবঙ্গটাকে ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, মিডিয়া বলেছি, সবাই মিলে বললে হবে। ইলেকট্রনিক্স মিডিয়া বললাম। এবার দেখুন, এবার দেখুন, পর বিস্ফোরণ, দেবের বিস্ফোরক বক্তব্য। দেব কেশপুরে লাস্ট ভোটে, প্লিজ দর্শকরা শুনতে পাবে না, মিউট করো। দেব বিস্ফোরক বক্তব্য করলেন। কি বক্তব্য? যে কেশপুরে নাকি বিজেপি কর্মীকেই খুন করবে, কারণ চক্রান্ত হচ্ছে তৃণমূলকে হারানোর জন্য। পাল্টা হিরণ কি বললেন দেখুন। কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে বলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে, কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন। খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে। উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। ভোটে গরম ঘাটাল, মুখোমুখি দুই নায়ক, তৃণমূলের দেব, বিজেপির হিরণ। ভোটের প্রচারে একে অপরকে নিশানা করা চলছিলেন, এবার বিস্ফোরক দেব। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে বলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে, কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন। খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে। উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। ওনার যে দুটো হাত রক্তে মাখা আছে, কারণ আমার পিংলার ভাই শান্তনু ঘোড়াইকে খুন করেছেন উনি। কেশপুরের মানুষকে এইটা নির্ভয়ে বলতে পারি যে আপনারা নিশ্চিন্ত থাকবেন, কারোর দম নেই যে আমাদের কোনো বিজেপি কর্মীকে খুন করবে। এর আগে ভোট প্রচারে সুর চড়ান বিজেপির হিরণ। মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা, বটি কাটারি নিয়ে থাকবে, আর মিশ্র বাহিনী যদি আসে তাহলে মা বোনেরা সামনে থাকবেন, আমি থাকবো সামনে। হাতে লাঠি ঝাঁটা কাঠারি বটি নিয়ে থাকবেন। তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বল পাইতে, তুই একবার এসে এবারে ভোট লুট করে দেখ, তোর ঠ্যাং খোরাক করে দেবে এখানকার মা বোনেরা, আমি থাকবো। কত বড় তুই গুন্ডা হয়েছিস, এবারে মা বোনেরা তার বদলা নেবে। হিরণের জন্যই আমি হয়তো বেশি ভোটে জিতবো এবং আমার মার্জিনটা আমি অতটা না পরিশ্রম করছি, আমার মনে হিরণের পরিশ্রমের জন্য আরো বেশি মার্জিন আমি জিতবো। ঘাটালের টানা দুবারের সাংসদ দেব, তার থেকে বারবারই সৌজন্যের রাজনীতি দেখা গিয়েছে। এবারও শুরুতে হিরণকে সেভাবে আক্রমণ করতে শোনা যায়নি, তবে মনোনয়নের দিন কটাক্ষ করতে ছাড়েননি। বাবা ও অনেক গুণী মানুষ, অনেক জ্ঞানী মানুষ, ওকে আর কোনো বার্তা না, কারণ আমার মনে হয় ও সব জানতা এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওকে একটু সদ্বুদ্ধি দিক। খুব অশান্তির মধ্যে আছে কথাবার্তার মধ্যে, যেটা বোঝা যায়, এবং একটু ভালোবাসা, সত্যির ভালোবাসার প্রয়োজন, কারণ খিটখিটে কখন হয় যখন ভালোবাসার মানুষ পায় না। ছেলেটা খুব একটা খারাপ না, ওকে শুভেচ্ছা। উনি 2014-2019 রক্ত ঝরিয়ে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে মাথায় বন্দুক টেকিয়ে গুলি বোমা ছুড়ে ভোটটা জিতেছে। আসলে হেরে যাওয়ার পরে তার এই সিবিআই ইডির কেস কে সামলাবে সেই ভয়েতে জয় শ্রীরাম, মিঠুন দাস, ভোটের বাজারে দেব হিরণ তরজা ছিলই, এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দেব।
কেস করে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। বলেছে 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। পাবলিক প্রোগ্রাম করতে গেছিলাম কেশপুরে, প্রায় 5-6 মাস আগে হবে। আমি ওখানে যে দৃশ্য দেখেছি, ওখানে বিজেপি কাউকে খুন করবে এটা ভেবে মানে ভাবাও মানে পাপ। ওখানে সন্ত্রাসের নগ্ন নৃত্য হয় এবং সেটা করে তৃণমূল কংগ্রেস। দেব সিনেমা করে, আপনারা জানেন, সিনেমাতে নানা রকমের স্টোরি হয়, তো ওনার স্টোরি তো মাথাতে আসবে, এটাই তো স্বাভাবিক। নিউজ 18 বাংলা। আর অবশ্যই এই পর্বেও জনতার প্রশ্ন প্রথম থাকবে। তৃণমূলকে প্রশ্নকার মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল মুখপাত্র। আমার প্রশ্ন তৃণমূলকে, যে দেব হঠাৎ এরকম কথা কেন বলছেন, কি আশঙ্কা করছেন আপনারা? না, হঠাৎ মানে যে কোনো অভিযোগ তো হঠাৎই আসে। দেবের কাছে নিশ্চিতভাবে কোনো খবর আছে, তার জন্য দেব মানে অভিযোগটা করছে। আর ওখানে হিরণ বলে বিজেপি কর্মীকে খুন করে দেবে। হ্যাঁ, এরকম তো আমরা দেখছি, এরকম যেমন সন্দেশখালীতে ঘটনা ঘটছে। এরা ভোটে জেতার জন্য বাংলা বিরোধী একটা দল কখন তৃণমূল কংগ্রেসের বিরোধী হতে 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 বাংলার মানুষের কখন বিরোধী হয়ে গেছে এরা জানে না। এরা যা খুশি ইমপ্ল্যান্ট করতে পারে, এরা যা খুশি ইমপ্ল্যান্ট করতে পারে, যা খুশি ইমপ্ল্যান্ট করতে পারে। কেয়া এরা এরকম এই ধরনের করে ভোটে জেতাটা সেই আশঙ্কা থেকেই বলছে। ঠিক আছে, ওকে কেয়া। অনিন্দা, আমি বকটুই ভুলিনি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব লেভেলটা চিন্তা করুন। আসলে এরা একটা থিওরি তৈরি করছে। এখন দেব জানেন যে তার হার অবশ্যম্ভাবী। তিনি গত 2 বার মানুষকে, ঘাটালের মানুষ তাকে বিশ্বাস করে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন। ঘাটালের মানুষের জন্য কি করেছেন দেব? কতবার সংসদে গেছেন, কতবার প্রশ্ন করেছেন, কতবার ঘাটালের হয়ে প্রশ্ন করেছেন। এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যাচ্ছেন। এবার ঘাটালের এত 2 বার পরে তৃতীয়বারে তার মন টনক নড়লো না, এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমাকে চলতে হবে। খুঁড়োর কল দেখাচ্ছে। আর আমি তো বকটুই, আবার ফিরে আসি বকটুইতে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য 9 জন নিরীহ মানুষের, তার মধ্যে বাচ্চা ছিল, তাদের প্রাণ গেছে। আনারুল ভার্সেস ভাদু শেখ। আর সেই কারণেই এটা একটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া, এটা তত্ত্ব এবং তথ্য। আমরা 2021-এর পরে আমাদের ভোট পরবর্তী সন্ত্রাসে আমাদের 28 দিনে 56 জন মৃত্যু হয়েছে। তৃণমূল সবগুলোকে মিথ্যে বলছে, সব সাজানো ঘটনা। এটাও কি সাজানো ঘটনা? দেবের বিস্ফোরক দেব। অ্যাকচুয়ালি নিউজ 18 বাংলা আজকে খুব সাকসেসফুল, মানে বাইনারিটাকে তুলে ধরতে। সেই জন্যে দুজনের মধ্যে এত বাকবিতণ্ডা চলছিল না, আপনার প্রতিবেদনটা আমি শুনতে পাইনি। আপনি যদি আরেকবার বলতেন আমার রিয়াকশনটা দিতে সুবিধা হতো। একটা কথা আমি বলি। দেব কি বলেছেন বলবো? হ্যাঁ, দেব বলেছেন, বাইনারি আপনারা ক্রিয়েট করেন। দেব কি বলেছে বলি, বলুন। আপনি এত উত্তেজিত হবেন না প্লিজ। দেব বলেছেন যে বিজেপি কর্মীকে খুন করবে কারণ তৃণমূলকে হারানোর জন্য। দেখুন, হিরণ বলছেন আবার দেবই খুন করার চক্রান্ত করছে। দেখুন, বিজেপি কর্মীকে খুন করেছে কি না করেছে সেটা তদন্ত করবে। আচ্ছা, তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করে সেটা সারা বাংলা জানে। এই ধরনের কথাবার্তা একজন যে 2টো টার্ম সাংসদ হয়েছে, দায়িত্বশীল রাজনীতিবিদ হিসাবে তার মুখে মানায় বলে আমার মনে হয় না। বরং তিনি তার নেত্রীকে বলুন, বাংলার আইন শৃঙ্খলা প্রশাসন এই বিদায় বেলায় 2026 তো আসছে, এই বিদায় বেলায় অন্তত যে কদিন গদিতে আছেন, বাংলার আইন শৃঙ্খলা প্রশাসন এটুকু জন্য অন্তত ঠিক করে মেইনটেইন করে চলতে পারে। আমি শুধু একটা কথাই বলতে পারি, দেবের মতো মানুষ একজন নায়ক, তো শুধু অভিনয় করেছেন তা তো না, মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে, উনি তৃণমূলকে কাছ থেকে যেভাবে দেখেছেন, যে তৃণমূল যে কাজগুলো করে সেই কাজগুলোই উনি এর মধ্যে দিয়ে দেখছেন। বিষয়টা হচ্ছে যে কখন মানুষ ভাবে হিরণও বলছেন না দেব চক্রান্ত করছে খুনে, ওরা তো কেউ বাদ যাচ্ছে না। কারণ কি, উনি যেটা বললেন যে আজকে আপনাকে একটা কথা বলছি, ভারতবর্ষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি, আমি নাম করেই বলছি এই কারণে, প্রথমে 1700 কোটি টাকা ইলেকট্রাল বন্ড পেয়েছে, বিজেপি পেয়েছে 8000 কোটি টাকা। সেটা ইনভেস্ট হচ্ছে কোথায়? এই গল্প বাইনারি তৈরি করার জন্য। এই জন্যই এই সমস্যাগুলো দেখছেন। মৃত্যুঞ্জয় পাল, শেষ করে নি, এক মিনিট বলে নি। এই মুহূর্তে যে চুরি জোচ্চুরি চলছে তার থেকে সরিয়ে রাখার জন্য এই উনি যেটা বললেন, এই বাইনারির গল্পটা। বাইনারি
এবং এই সবের থেকে সরিয়ে নেওয়ার জন্য দুজনের। আমি যদি ধরে নিই কংগ্রেস সিপিএম যা অভিযোগ করছে বাইনারিটা ব্রেক করার দায়িত্ব তাদের রাজনৈতিক দল হিসাবে। যদি না ব্রেক করতে পারে রোজ এসে চ্যানেলে বাইনারি বলবে, আর তৃণমূল কংগ্রেস বিজেপি লড়াই করবে। বিজেপিকে আমরা হারাতে পারি, 2021-এ আমরা প্রমাণ করে দিয়েছি, আর বিজেপিও এটা প্রমাণ করে দিয়েছে, মানুক আর না মানুক, সিপিএম আর কংগ্রেসকে শূন্য করে এরা প্রধান বিরোধী দল হয়েছে। যেটা হওয়ার, তাহলে বাইনারিটা এদের ভাঙতে হবে, না ভাঙার ব্যর্থতা এদের। দ্বিতীয় কথা হলো যে সিপিএম কি বলছে, কারা কাদের খুন করেছে। বামপন্থীরা সিপিআইএম মেনলি নিজেদের পার্টি কর্মীদের ছাড়া বিরোধী রাজনৈতিক দল ছেড়ে দিন, এদের জোট সঙ্গী সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, দিনাটায় ফরওয়ার্ড ব্লককে খুন করেছে, বাসন্তীতে সিপিআই আর সিপিআই কে খুন করেছে, আরএসপি কে খুন করেছে। ইতিহাস হয়ে গেছে, এখন বাস্তব এদের মুখে শুনবো। কেয়া কিছুক্ষণ আগে বললেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা, গোষ্ঠীদ্বন্দ্বের কথা বিজেপি বলবে, গোষ্ঠীদ্বন্দ্ব আজকে সভাপতি বলি একে জুতো দিয়ে মারে, আমি এটা শেষ করে নি, তোমাকেই বলি এটা ব্রেকে যেতে হবে। প্রতিমন্ত্রীকে বাঁকুড়ার তাকে ঘরের মধ্যে তালা আটকে রাখে, এই গোষ্ঠীদ্বন্দ্বেই আসবো, এই গোষ্ঠীদ্বন্দ্বেই আসবো। আরামবাগে এমন অবস্থা, গোষ্ঠী বার্তা দিতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আরামবাগে আজকে জনসভা ছিল, সেই জনসভা থেকে কি বলেছেন দেখাবো। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে জনতার দরবারে, আবার আসবো। আরামবাগের সভা দিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা কেয়া বলছে, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আলোচনা। একটা ছোট্ট ব্রেক। বাবা, সরকারি চাকরি, আমরা সাথে থাকলে এই হাত যে অবস্থা দেবে বদলে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। ওরে কাকা পাবে, পল্টু পাবে, মামাও পাবে ঢের। এমন ঝাঁজ যে বলবো। সত্যি মিসেস চ্যাটার্জি, এই ঝাঁজ এত দূর? হাউ? নতুন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল, সাধারণ সর্ষের তেলের থেকে 50% বেশি ঝাঁজ। এমন ঝাঁজ যে পাড়া পাবে ঢের। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং কাচ্চি ঘানি সর্ষের তেল। যেদিকে দেখি সেদিকেই চা, 4 ডিজিটে এখন প্রথম পুরস্কার। নাগাল্যান্ড স্টেট ডিআর 500 বাই মান্থলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড, মাত্র 4 ডিজিটে। টিকিট 500 টাকা। ড্র 11ই মে। প্রথম পুরস্কার বিক্রি হওয়া টিকিটের মধ্যে। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরি কাবেরি মেহেন্দি। কাবেরি মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। আজ আমার ভোটেই গত 10 বছরে 100-রও বেশি শহরে বন্দে ভারত ট্রেন ছুটছে। এবার আমার ভোটেই বন্দে ভারত স্লিপার ট্রেন, নবভারত ট্রেন, বুলেট ট্রেনও চালু হবে। আর এটাই হলো মোদির গ্যারান্টি। আর আমার গ্যারান্টি, ফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। জনতার দরবারে এবার দেখাবো আরামবাগের খবর। এমন উদ্ধত হয়ে গিয়েছিলেন নাকি মাত্র 1000-এর বেশি ভোটে অপরূপা পোদ্দার টিকিটই পাননি এবার আরামবাগে। এবার মিতালি বাগ আজকে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতে হলো, গোষ্ঠী বার্তা। দেখুন। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না ও ছোট, না আমি বড় না ও বড়, ডোন্ট কেয়ার, মানুষকে কেয়ার করুন, আর কোনো কিছু করবার প্রয়োজন নেই। টার্গেট হুগলির আরামবাগ, 24-এ আরামবাগ ধরে রাখতে তৃণমূল মরিয়া। এই কেন্দ্রে বারবার উঠেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। বুধবার সেই আরামবাগে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো,
অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না ও ছোট, না আমি বড় না ও বড়, ডোন্ট কেয়ার, মানুষকে কেয়ার করুন, আর কোনো কিছু করবার প্রয়োজন নেই। ইকবাল চলে যাওয়ার পর পরশুরা খানাকুলে আমাদের একটু প্রবলেম আছে। এই খানাকুলার পরশুরার প্রবলেম হয়, তোমরা সেটাকে মিটাবে। তারকেশ্বরে তো প্রবলেম হওয়ার কথা নয়, হরিপাল বেচার এলাকা তো প্রবলেম হওয়ার কথা নয়। যদি অন্য কেউ ভুল করে থাকে, আমরা নতুন মেয়েকে টিকিট দিয়েছি, আপনাদের বলবো ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের। আর আমার কথা এটাকে পেনড্রাইভে তুলে নিয়ে রমেন্দুকে আমি বলছি, খানাকুল এবং পরশুরা যারা দায়িত্ব আছে তাদেরও গিয়ে এটা শোনাবে, গোঘাটেও শোনাবে। করলেন একটু দু একটা মিটিং পারলে, তুমি তো গোঘাটে করেছো, এরকম কয়েকটা করে দেবে। আমরা চাই আরামবাগে মিতালি বাগ জিতুক। 2014 থেকে আরামবাগ তৃণমূলের, 19-এ হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষমেশ তৃণমূলের অপরূপা পোদ্দার জয়ী হন মাত্র 1142 ভোটে। আরামবাগ মহকুমা এলাকায় 4টি বিধানসভা, 19-এর ফলের নিরিখে এর মধ্যে 2টি আসনে এগিয়েছিল বিজেপি, তৃণমূলও এগিয়েছিল 2টি আসনে। অভিযোগ, দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই অপরূপার রূপ বদলে যায়, প্রকাশ পায় উদ্ধত আচরণ। অনেকেই বলেন আরামবাগ লোকসভা এলাকায় তিনি নিজেকে দলের একমাত্র মুখ বলে ভাবতে শুরু করেন। দলকে তোয়াক্কা না করেই নিজের মতো করে দলীয় অনুষ্ঠান করতে থাকেন। অপরূপার এরকম আচরণে দলের মধ্যে ক্ষোভ তৈরি করে। অনেকেও বলেন এতেই আরামবাগ এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিতে শুরু করে। গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদারের সঙ্গে অপরূপা গোষ্ঠীর বিরোধ একাধিকবার সামনে আসে। 21-এ খানাকুলের তৃণমূল প্রার্থী অপরূপা শিবিরের বলেই পরিচিত ছিলেন, তাই সেই প্রার্থীর সঙ্গেও তৃণমূলের অন্য নেতাদের দূরত্ব তৈরি হয়। 21-এর বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার, কিন্তু আরামবাগ মহকুমা এলাকায় তারা খারাপ ফল করে। পুরসুরা, আরামবাগ, গোঘাট ও খানাকুল 4টি আসনেই জয়ী হয় বিজেপি। এরপরেও আরামবাগে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ কমেনি। এই প্রেক্ষাপটে এবার লোকসভা ভোটে অপরূপা পোদ্দারকে আর টিকিট দেয়নি তৃণমূল। এবার তাদের প্রার্থী মিতালি বাগ, নতুন মুখ। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না ও ছোট, না আমি বড় না ও বড়, ডোন্ট কেয়ার, মানুষকে কেয়ার করুন, আর কোনো কিছু করবার প্রয়োজন নেই। আরামবাগ লোকসভা আসন 2024-এ জিততে গেলে এই বিধানসভাগুলোতে তৃণমূল কংগ্রেসকে ভালো ফল করতে হবে। সেই কারণেই দলের নেতাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে পুরোপুরিভাবে ভোট প্রচারে বা রাজনীতির ময়দানে নামানোর জন্য বার্তা দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল ও বাপন সাতরা, নিউজ 18 বাংলা, আরামবাগ। এখান থেকে তৃণমূলের কাছে প্রশ্ন আমার, অনেকেই বলেন না, অনেক দলই বলছে যে তৃণমূলের মতো গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও কি দেখা যায়? দেখুন, বড় পরিবার হলে এরকম কিছু ছোটোখাটো ঘটনা ঘটতে পারে, কিন্তু আমরা কত তাড়াতাড়ি সেগুলোকে অ্যাড্রেস করে সেগুলোকে সারিয়ে নিতে পারছি সেটা বড় কথা। তৃণমূল কংগ্রেস আরামবাগে জিততে চলেছে। আমাদের যেই জায়গায় কিছু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি ছিল 2021-এর নির্বাচনে আমরা দেখেছি, 19-এর পরে যে তারপরেও 21-এ আমাদের দেখেছি কিছু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি যদি না থাকে, তৃণমূল এত জায়গায় হই হই করে জিতলো। আরামবাগ লোকসভা কেন্দ্রে 4টে বিধানসভা আমরা হেরেছি 21-এর বিধানসভা নির্বাচনের লিখে। তো আমাদের মনে হয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের কিছু রেকটিফিকেশন করা উচিত। কিন্তু আমরা বর্ধমান মানে কখনো দার্জিলিং এর প্রার্থীকে, কখনো বর্ধমান দুর্গাপুরে আলুবালিয়াজি তিনি পারছেন না বলে আবার তাকে আবার আসানসোলে নিয়ে যাওয়া, ওরকম করে যে পারফর্ম করতে পারেনি তাকে সরিয়ে দেবো। আচ্ছা, কেয়া দেখুন, অনেক তৃণমূল বলে, আবার শুভেন্দু বিজেপি, দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, এরকম। আপনি যদি খুব শীঘ্রই, খুব 2-3 দিন আগে যে ছবিটা দেখবেন, প্রধানমন্ত্রী এসেছিলেন সেদিন, আপনি ওই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সুকান্ত দা, দিলীপ দা একসঙ্গে বসে পান্তা ভাত খাচ্ছে। বহু জায়গায় হয়েছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা একসঙ্গে র্যালি করেছেন। কিন্তু কি করবো বলুন তো, আমাদের তো আক্ষরিক অর্থে সর্বভারতীয় দল। তৃণমূলের মতো মুখে সর্বভারতীয়, আসলে আঞ্চলিক বা কালীঘাট দল তো নয়। তাই আমাদের সর্বভারতীয় নেতাও আসবে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা অন্য কথা। আরামবাগের যিনি প্রার্থী মিতালি বাগ, আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন বাদে বললেন। মিতালি বাগ যখন তার নাম ঘোষণা হলো তার ঠিক পরের দিনই বললেন, আমরা একসঙ্গে মিলে লড়তে চাই,
লড়াইটা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের, এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়। প্রার্থী নিজেই অনেক আগে বুঝতে পেরে গেছিলেন। কিয়া দেবী, আবার আপনি যখন একটু বাঁকুড়া গোষ্ঠীদ্বন্দ্বের নিয়ে কথা বলুন হচ্ছে, না। আমি তো বলবো তৃণমূলের বাঁকুড়া নিয়ে বেঞ্চমার্ক হচ্ছে আলোকপাত করুন। বক্তুই। এদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে মানুষ মারা যায়, মানুষকে জ্যান্ত পুড়িয়ে বিমানদা, ফেলা হয়। বারবার বেশ, ওকে হয়ে গেছে, সময় ওদেরকেও দিতে হবে। সেটা হচ্ছে বিমানদা, এই যে কিছুক্ষণ আগে মৃত্যুঞ্জয় বলছিলেন যে সিপিআইএম এর তাকে খুন করেছে, ও তাকে খুন করেছে সেই 34 বছরে। প্লিজ, ওকে। আমি শুধু একটা কথাই বলবো, এখানে যে শুধু একটা সর্বভারতীয় দল নির্বাচনে লড়ছে তা না, আরো দুটো সর্বভারতীয় দল একসাথে, সিপিএম কে কেউ দেখতে পাক আর না পাক, বামপন্থীদের দেখতে পাক আর না পাক, কংগ্রেসের সাথে একসাথে যে লড়াইটা করছে, ফলে তৃতীয় যে স্রোত সেটা একটা ভয়ঙ্কর স্রোতে রূপান্তরিত হচ্ছে। সেই ভয়টাই কিন্তু দুজনের বাইনারিটাকে আরো আঁকড়ে ধরার আসলে চেষ্টা করছে। বাইনারি না, সেই বাইনারি বাদ দিয়ে আমি ভেঙেই বলছি, এই যে মানুষ গোষ্ঠী বেরিয়ে কোন্দলটা আসছে, বলা হচ্ছে না, আগামী দিনে সেই গোষ্ঠী এই শক্তিকে কোন্দলটা বিজেপি বলে, বিজেপি বলে, সিপিআইএম এর আগে বলতো যে কংগ্রেসি কালচারই তো এটা, তৃণমূল কংগ্রেসে তাই আছে। সমস্যাটা কোথায় জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় একটা টাইমে ছিল তৃণমূল কংগ্রেসের অ্যাসেট, আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন কিছু সিনিয়র লিডারশিপ এখন তৃণমূল কংগ্রেসের বোঝা। এই জিনিসটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে। ওকে, এক, রাজস্থান হারলেন কেন? আউট অফ প্রপোর্শন। পরে অনেক প্যানেলে দেখা হবে কিন্তু, হ্যাঁ, না, আমাদের সময় শেষ করতে, আমাদের সময় শেষ, আমাদের সময় শেষ। আউট অফ প্রপোর্শন যখন একটা দল বেড়ে যায়, নেত্রীকে আউট অফ প্রপোর্শন, আউট অফ প্রপোর্শন বেড়ে গেছে তো, এত রোজগারের সুযোগ, চুরি পাচার, সব পাইলট ভার্সেস অশোক গেহলট, সবকিছু সুযোগ, সচিন পাইলট ভার্সেস অশোক গেহলট, তার ফল হচ্ছে এই ওকে, লড়ালড়ি। এরপরেও আমাদের তর্ক বিতর্ক চলতে থাকবে, রাজনীতি তো চলবেই। রাজনীতিতে গোষ্ঠী দ্বন্দ্ব থেকে আরম্ভ করে সন্দেশখালী কতটা মাথাচাড়া দিচ্ছে সেই দিকেও আমাদের নজর থাকবে। আজকের মতো জনতার দরবার এখানেই শেষ করব, আবার দেখা হবে আগামীকাল জনতার দরবারে আপনাদের সঙ্গে। অনেক ধন্যবাদ নেতা এবং জনতাকে।